বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। ৯ অগস্ট আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য জুড়ে সাধারণ মানুষ জাতি, ধর্ম এবং রাজনৈতিক দল নির্বিশেষে রাস্তায় নেমেছিল নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার দাবিতে, সকলের মুখে একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর তারপর যখন গোটা আরজিকর কাণ্ডের তদন্তের ভার সিবিআই নিজের হাতে নেয়, তারপর রাজ্যের মানুষ এবং বিশেষ করে আরজি করের প্রতিবাদী চিকিৎসকেরা মনে করেছিলেন যে তারা নির্ভয়াকে, নির্যাতিতাকে ন্যায় বিচার দিতে পারবেন। সেই বিশ্বাসই রেখেছিল আমাদের রাজ্যের আপামর সাধারণ জনগণ। কিন্তু শুক্রবার আমাদের রাজ্যে পরপর দুটি যে ঘটনা সামনে উঠে এলো, তাতে করে আরও একবার প্রমাণিত হলো যে রাজ্যের পুলিশ যত তৎপরতার সঙ্গে আরজি করের পরবর্তীকালে রাজ্যে ঘটে যাওয়া বহুবিধ ধর্ষণ এবং খুনের মামলা দ্রুত তদন্ত করে নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার দেওয়াতে পেরেছে, তার তুলনায় সিবিআই এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে শুধুই গ্যালারি শো করেছে, শুধুই ঢোল পিটিয়েছে। অর্থাৎ ফাঁকা কলসি বেশি বাজে, এই প্রবাদ আবারও যেন কোথায় প্রমাণ হলো যখন আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এই দুই অভিযুক্ত যখন শুক্রবার জামিন পেল শর্ত সাপেক্ষে, তারপর আরও একবার প্রশ্নের মুখে দাঁড়ালো সিবিআই এর তদন্ত। আর এরই পাশাপাশি আবার ফারাক্কার গণধর্ষণের ঘটনাতে অভিযুক্ত দুজনের মধ্যে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো, আবার অন্যজনের হলো ফাঁসি। আর এই দুটির মধ্যে আবার শীর্ষ আদালতে এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির তরফে দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিনও পেয়ে গেলেন অন্যতম অভিযুক্ত তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এই সকল প্রেক্ষাপটের মধ্যে অবশ্যই খবরের শিরোনামে স্থান পেয়ে গেল আরজিকর কাণ্ড। এবং সেখান থেকে আরও একবার প্রশ্ন উঠল যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছিল, একই সঙ্গে সোমা বলছি বলে একটি টেলিফোনের কনভারসেশন ব্যাপকভাবে ভাইরাল হলো। সেখান থেকে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 14ই সেপ্টেম্বর এবং 15ই সেপ্টেম্বর যথাক্রমে গ্রেফতার করেছিল এবং 90 দিনের মধ্যেও তাদের বিরুদ্ধে আরজি করের ঘটনার দিনের পর থেকে তথ্য প্রমাণ লোপাটের কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত তথ্য প্রমাণ সহকারে এস্টাবলিশ না করতে পেরে সিবিআই যেখানে 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারল না, এবং তার ভিত্তিতে যখন আলিপুরে সিবিআই এর আদালতের তরফে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত করল, তারপরেই সত্যি রাজ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, তাহলে আরজি করের নির্যাতিতা এবং তার পরিবার বিচার পাবে কতদিনে, বিচার পাবে কোন পথে? প্রশ্ন উঠতে শুরু করলো যে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য ট্যাম্পারিংয়ের এত অভিযোগ, যাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠল, তাহলে সেই অভিযোগ কি শুধু মৌখিক আকারেই থেকে গেল? সেই অভিযোগের ভিত্তিতে একটিও প্রমাণ 90 দিনের মধ্যে সিবিআই এর আধিকারিকেরা হাতে জড়ো করতে পারলেন না। আর তারই মধ্যে দিয়ে জোরালো জবাব আবার কোথাও যেন রাজ্য পুলিশ দ্রুত তদন্তের মধ্যে দিয়ে
ফারাক্কার নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার মধ্যে দিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা আরও একবার রাজ্যের মানুষের সামনে এস্টাবলিশ করতে হয়তো সফল হলো। আর এই সব নিয়ে হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। আলোচনা হবে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে কিভাবে কিঞ্জল নন্দদের তৈরি করা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা আদ্যপান্ত এই আরজিকর কাণ্ডকে সামনে রেখে নিজেদের লবির লড়াইতেই নেমেছিল, এবং একই সঙ্গে আরজিকর কাণ্ডকে সামনে রেখে যারা গত 4 মাসে তাদের অ্যাকাউন্টে 10 কোটি টাকা জনগণের থেকে ফান্ড হিসাবে জমাও করে ফেলল, তাহলে তাদের আন্দোলন কি বাস্তবেই নির্যাতিতকে ন্যায় বিচার দেওয়ার জন্যে ছিল? প্রশ্ন উঠতে শুরু করলো রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে সিপিআইএম এবার কেন চুপ? প্রশ্ন উঠতে শুরু করলো রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সিবিআই এর তদন্ত প্রসঙ্গে তিনি কি বলবেন। আর এই সব নিয়েই আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতে হবে, যে কাজটা দফায় দফায় বলে আসছি। যারা এখনও করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এই কন্টেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত জানাটাও আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আর দেরি না করে এই কন্টেন্টটা শুনতেই আপনার মন্তব্য লিখে জানান নিচের কমেন্ট বক্সে, আর একটা লাইক করুন। আর এই কন্টেন্টটা ভালো লাগবে এটা ধরে নিয়েই আবেদন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর সময় নষ্ট না করে তাই এগিয়ে চলুন বিস্তারিত আলোচনায়। 9 অগস্ট আরজিকর কাণ্ডের পর যখন সারা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলছে, অনেকটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন, রাজ্যের গণ্ডি পেরিয়ে যখন এই আরজিকরের ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে সরব হয় সারা দেশ, প্রতিবাদে সরব হয় বিশ্বের কোনায় কোনায় থাকা আপামর সাধারণ মানুষ, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মানুষ একটা বিষয় বুঝতে পেরেছিল, আর কিছু হোক চাই না হোক আরজিকরের নির্যাতিতা ন্যায় বিচার পাবেই পাবে। একই সঙ্গে জোরালো দাবি উঠেছিল আরজিকরের এই ঘটনা আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফসল, আর সেই জন্যেই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মূল সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে এই আরজিকর কাণ্ডকে খুব চতুরতার সঙ্গে ধামাচাপা দেওয়ার জন্য টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ওতপ্রোতভাবে জড়িত। দাবি উঠতে শুরু করে শুধু সঞ্জয় রায় মূল অভিযুক্তর ফাঁসি না, ফাঁসি দিতে হবে এই দুজনকেও। এরাও সমানভাবে আরজিকরে নির্যাতিতার ওপর চলা ধর্ষণ এবং খুনের জন্য সমানভাবে দায়ী। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, মুখে অনেক কিছুই কথা বলা যায়, টেলিফোনের কনভারসেশন অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অর্থাৎ এক্স এবং ইউটিউবে ভাইরালও করা যায়। সোমা বলে এক মহিলা সামনেও আসতে পারেন। কিন্তু সেই সবের মধ্যে দিয়ে একটা বিষয়, কোনো ঘটনাকে যদি আদালতের অন্দরে প্রমাণ করতে হয়, তাহলে শুধু সেই তদন্তকে কেন্দ্র করে কতগুলো তত্ত্ব অর্থাৎ থিওরি এবং কতগুলো অনুমানকে ভিত্তি করে কখনোই বিচার প্রক্রিয়া চলতে পারে না। কখনোই ঘটনার মূলে পৌঁছানো সম্ভব নয়, কারণ ঘটনার মূলে পৌঁছাতে গেলে যা দরকার তা হচ্ছে অভিযোগের ভিত্তিতে তথ্য প্রমাণ। তথ্যের ভিত্তিতে যদি প্রমাণ তদন্তকারী দল আদালতে পেশ করতে না পারে, তাহলে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মুক্তি সময়ের অপেক্ষায় থাকে। আর একই সঙ্গে তথ্য প্রমাণ যদি হাতে সময় মতো না আসে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট পেশ করাও যথেষ্ট কঠিন এবং একেবারেই অসম্ভব একটি কাজ। যা আরও একবার প্রমাণ হলো যখন এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত 14ই সেপ্টেম্বর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তার পরের দিন 15ই সেপ্টেম্বর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করে। তারপর টানা 90 দিন কেটে গেল, এখনো পর্যন্ত আরজিকরের এই ধর্ষণ এবং খুনের ঘটনা এবং তাকে কেন্দ্র করে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের ভিত্তিতে এই দুজনকে গ্রেফতার করা হলো, তাদের বিরুদ্ধে কোনো রকম জোরালো তথ্য প্রমাণ হাতে না পাওয়ার জেরে সিবিআই 90 দিনের মধ্যে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারল না।
আর তাকে কেন্দ্র করেই গ্রেফতারির 90 দিনের মাথায় এই দুই অভিযুক্তকে শর্ত সাপেক্ষে জামিনে ছাড়তে বাধ্য হলো আলিপুরের সিবিআই আদালত। শুক্রবার যখন এই জামিনের শুনানি পর্ব শুরু হয় তখন সিবিআই এর তরফের আইনজীবী আদালতে স্পষ্ট জানান তারা তদন্ত এখনো চালাচ্ছেন, এখনো যথেষ্ট তথ্য প্রমাণ সম্বন্ধে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে, আর তার কারণেই তারা এই মুহূর্তে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারছেন না এবং তাদের অতিরিক্ত সময় দরকার তদন্তের জন্য। আর তারপরেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনের তরফের দুই আইনজীবী সরাসরি আদালতে সওয়াল করেন এবং আবেদন জানান তাহলে 90 দিন পর যেখানে আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের কোনো সলিড এভিডেন্স সিবিআইয়ের হাতে জমা পড়েনি বা সিবিআই এখনো পর্যন্ত হাতে পায়নি, যার ভিত্তিতে তারা চার্জশিটও ফ্রেম করতে পারল না, তাহলে তাদের মক্কেলকে জামিন দেওয়া হোক। আর তার বিরোধিতা কিন্তু এদিন সিবিআইয়ের আইনজীবী করে না, আর যার পরেই দুজনকেই ব্যক্তিগত 2000 এবং 2000 টাকা বন্ডের ভিত্তিতে তাদের জামিন মঞ্জুর করে। এর ভিত্তিতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি পাওয়াটা এখন সময়ের অপেক্ষা। আমরা হয়তো যখন এই কন্টেন্টটা শ্যুট করছি বা আপনি যখন এই কন্টেন্টটি দেখবেন তখন হয়তো অভিজিৎ মণ্ডল জেলের বাইরে চলে আসবেন, কিন্তু উল্টো দিকে সন্দীপ ঘোষ এখনো জেলে থাকবেন, কারণ তার বিরুদ্ধে আরজি করকে কেন্দ্র করে যে আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে এসছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, যে তদন্তের চার্জশিট ইতোমধ্যে সিবিআই এর তরফে জমাও দেওয়া হয়েছে। অর্থাৎ সেই দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে সন্দীপ ঘোষ এখন জেলেই থাকবেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে মূল যে মামলা 9 অগস্টে আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় রাতে যে কুখ্যাত ঘটনা ঘটল, যে ঘটনার পর সারা রাজ্য কেঁপে উঠেছিল, আন্দোলনে সরব হয়েছিল এবং প্রথমবার টানা 1 দশক ক্ষমতায় থাকার পর জনগণের সরাসরি প্রশ্নের মুখে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। সকলে এক কণ্ঠে দাবি তুলল উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস যে তদন্তকারী সংস্থার দায়িত্বে ছিল, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে, সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 90 দিন ধরে কি এমন তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেল যে যাতে করে এই দুই তদন্তের ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একটিও সলিড প্রমাণ এখনো অবধি তারা নিজেদের হাতে পেল না। প্রসঙ্গত আপনারা জানেন চলতি সপ্তাহে শীর্ষ আদালতে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দায়িত্ব নেবার পর প্রথমবার 2 সদস্যের বেঞ্চের নেতৃত্বে এর বিচার প্রক্রিয়া আবারও শুরু হয়। অর্থাৎ শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তার শুনানি হয় এবং সেখানে সিবিআইয়ের তরফে দাবি করা হয় মোট 5টি সিসিটিভি থেকে যে 900 ঘন্টা ফুটেজ তারা পেয়েছে সেই ফুটেজ এখনো তারা খতিয়ে দেখছে। একবার ভেবে দেখুন, ঘটনার 4 মাস পরেও এখনো সিবিআই এর তরফে 900 ঘন্টার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শেষ হলো না। আবার অন্যদিকে এর আগে যে 4টি শুনানি শীর্ষ আদালতে হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড় এবং তার সঙ্গে ছিলেন আরও 2 বিচারপতি JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্র, 3 সদস্যের সেই ডিভিশন বেঞ্চের সামনে দফায় দফায় সিবিআই এর তরফে তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়েছে। যে রিপোর্টে এক্স্যাক্টলি সিবিআই কি বলছে তদন্তের স্বার্থে শীর্ষ আদালতের তরফে তা জনসমক্ষে বলা হয়নি। কিন্তু একটা বিষয় আমরা দেখেছি, প্রত্যেকটা রিপোর্টের মধ্যে দিয়ে শীর্ষ আদালত দফায় দফায় শঙ্কিত হয়েছে, দফায় দফায় নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে এবং তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম, আমাদের রাজ্যের প্রধান 2 বিরোধী দল বিজেপি এবং সিপিআইএম রাস্তায় নেমে পড়েছিল হাওয়া গরম করতে। আমাদের মধ্যে অর্থাৎ রাজ্যের আপামর জনগণের মধ্যে একের পর এক প্রশ্ন সেই না জানা রিপোর্টকে কেন্দ্র করে উঠতেও শুরু করে।
আমরা সকলেই এটা মনে করতে শুরু করি তদন্তের গতি প্রকৃতি সঠিকভাবে এগোচ্ছে, কারণ শীর্ষ আদালত দফায় দফায় আমাদের সেই আশ্বাসই দিয়েছিল। কিন্তু যখন শুক্রবার এই আরজিকর কাণ্ডে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শর্ত সাপেক্ষে আলিপুরেরই সিবিআই আদালত জামিন দিল, তারপর প্রশ্ন উঠছে যে সিবিআই এর তরফে দফায় দফায় মুখ বন্ধ খামে যে রিপোর্ট পেশ করা হচ্ছিল তা কি শুধুই গ্যালারি শো, তা কি শুধুই লোক দেখানো ছিল, তা কি শুধুই ফাঁকা কলসি বাজানো ছিল? এবার এই প্রশ্ন কেন আপামর জনগণ তুলছে, তারও যথেষ্ট কারণ আছে। আপনারা জানেন এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যখন চলতি সপ্তাহে পঞ্চমবার শুনানি হলো সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি বিষয় শীর্ষ আদালতে, তারপরেই নির্যাতিতার পরিবারের তরফে যে বর্ষিয়ান মহিলা আইনজীবী বৃন্দা গ্রোভার সওয়াল করছিলেন শীর্ষ আদালতে, তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান। আর তখনই প্রশ্ন উঠতে শুরু করলো কেন তিনি সরে দাঁড়ালেন। প্রথমত, প্রথম দফায় নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল জবাব করছিলেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ তথা কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং তারপরেই বৃন্দা গ্রোভার সরাসরি তার হাত থেকে দায়িত্ব নিয়ে নেন। তিনি বলেন তিনি নির্যাতিতার পরিবারের হয়ে দাঁড়াবেন এবং এর জন্য তিনি কোনো রকম কোনো পারিশ্রমিক নেবেন না। সেই মতো শীর্ষ আদালতের 5টি শুনানিতেও তিনি নিজে সশরীরে উপস্থিত ছিলেন। এমনকি শিয়ালদা কোর্টের শুনানিতেও আমরা দেখেছিলাম বৃন্দা গ্রোভারকে আসতে। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে বৃন্দা গ্রোভার রাতারাতি এই মামলা থেকে সরে দাঁড়ালেন? যেখানে শিয়ালদা কোর্টে এই মামলাকে কেন্দ্র করে 50 জনের ইতোমধ্যে সাক্ষ্য প্রমাণ নথিবদ্ধ হয়ে গেছে, যেখানে সিবিআই এর তরফে এই গোটা ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই সামনে দাঁড় করিয়ে প্রথম চার্জশিটও পেশ করা হলো। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে সিবিআই দফায় দফায় চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছিল, তারা কি এমন কোনো চাঞ্চল্যকর তথ্য হাতে পাওয়ার পরেও তা কি কংক্রিট এভিডেন্স হিসাবে কেন তারা পেশ করতে পারলো না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে? এর কিন্তু অন্যতম একটা কারণ, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যদি দেখেন দফায় দফায় মিডিয়ার তরফে তথ্য কোনো রকম যাচাই না করে নির্লজ্জের মতন এর সূত্র যাচাই করিনি, এই ভিডিওর সত্যতা যাচাই করিনি, এই অডিওর সত্যতা যাচাই করিনি বলে একের পর এক তথ্য আমাদের সামনে উঠে আসে। যার অন্যতম ফসলও ছিল সেই অডিও বার্তা, যেখানে সোমা বলছি বলে ওই মহিলা বিভিন্ন ধরনের ঘটনা প্রক্রিয়া আরজিকরকে নিয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন, যা হয়েছিল তুমুলভাবে ভাইরাল। কি আপনাদের মনে পড়ছে না? তাহলে একটু শুনে নিন সেই অডিও বার্তা। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। তাহলে এবার প্রশ্ন উঠছে, এই সোমা গেল কোথায়? সিবিআই তদন্তে নেবে এই সোমাকে কি খুঁজে বার করতে পারলো না? একই সঙ্গে প্রশ্ন উঠছে যে একাধিক অডিও বার্তা আরজিকর কাণ্ডের পরবর্তীকালে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে, ব্যাপকভাবে শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে। তাহলে প্রশ্ন উঠছে, সিবিআই যখন সেই অডিওগুলির তথ্য যাচাইয়ে নাবে তখন সিবিআইয়ের হাতে কি প্রমাণ উঠে আসে? তাহলে এটাই কি যে ওই তথ্যগুলো সবই ভ্রান্ত ফেক ছিল, সেগুলো সবই বিভিন্ন অডিও সফটওয়্যার ব্যবহার করে আসলে তৈরি করা ছিল? বাস্তবে সেই অডিওগুলো কোনো টেলিফোনিক কনভারসেশন নয়। আর যদি সেটা হয় তাহলে প্রশ্ন হচ্ছে সিবিআই তাহলে জনসমক্ষে তা বলছে না কেন? এর উত্তর আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমি আপনাদেরকে দিচ্ছি। শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু বলা দরকার। তা হচ্ছে সিবিআই যদি এখন জনসমক্ষে বলে যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং একই সঙ্গে রাজ্যের যে একটা বড় অংশের বামপন্থী এবং সিপিএম এবং বিজেপি পন্থী সিনিয়র ডাক্তারেরা যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য প্রমাণের কথা বলেছেন, বিভিন্ন অভিযোগ দফায় দফায় তুলেছেন, তার পক্ষে কোনো রকম তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে আসলে দিতেই পারেনি।
একই সঙ্গে যে সোমার টেলিফোনিক কনভারসেশন আমরা শুনেছিলাম তাও হয়তো যাচাই করে সিবিআই এটাই দেখেছে তা বিভিন্ন অডিও সফটওয়্যারের দ্বারা তৈরি করা হয়েছে, বাস্তবে তা কোনো টেলিফোনিক কনভারসেশনই নয়। তার জন্যই এই সোমা নামক এই মহিলা, তিনি কে, তিনি কোথায় থাকেন বা তিনি এই কনভারসেশনের সময় কোন ফোন ব্যবহার করেছেন তা ফরেন্সিক ল্যাবে পরীক্ষার পরেও ধরতে পারেনি। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, যদি কোনো অডিও সফটওয়্যার ব্যবহার করে থাকে তাহলে তো আইপি ট্র্যাক করা সম্ভব। একেবারেই সম্ভব যদি সেই সফটওয়্যার জেনুইন হয়। কিন্তু আমরা মধ্যবিত্ত বাঙালি বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের ফোনে ফ্রি ভার্সন এবং নিজেদের বাড়ির পিসিতে পাইরেটেড অর্থাৎ ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সন ব্যবহার করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্র্যাক ভার্সন ব্যবহার করি, যার ফলে সেখানে কোনো রকম তথ্য থাকেই না কোনো অডিও বা ভিডিও ফুটেজে। আর সেটাই সবচেয়ে বড় লুফল এই গোটা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এই সোমা নামক টেলিফোনের কনভারসেশনটার মধ্যে দিয়ে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, এই সমস্ত কিছু যাচাইয়ের মধ্যে দিয়ে সিবিআইয়ের তরফে এটাও দাবি করা হয়েছিল তারা 5টি সিসিটিভি ক্যামেরার 900 ঘন্টার ফুটেজ এখনও তারা খতিয়ে দেখছে। তাহলে যেখানে বলা হয়েছিল যে সিসিটিভির ফুটেজ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই এবং দফায় দফায় আপনারা আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্কাররা গলা ফাটিয়ে চিৎকার করে সেই খবর আপনাদের শুনিয়েছে, তাহলে প্রশ্ন উঠছে সেই সিসিটিভির ফুটেজে বাস্তবেই কি সিবিআই কোনো চাঞ্চল্যকর তথ্য বা চাঞ্চল্যকর ছবি দেখতে পেয়েছিল? মনে হয় দেখতে পায়নি। যদি দেখতে পেত তাহলে গ্রেফতারির 90 দিন পর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিনে ছাড়তে হতো না আলিপুর আদালতে সিবিআই এর চার্জশিট না দিতে পারাকে কেন্দ্র করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেমেছে আসরে। এদিন আলিপুর আদালতের তরফে জামিন মঞ্জুরের পর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে নাইয়া সরাসরি বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তারা আরজি করের ক্যাম্পাসের ভেতরেই একটি মিছিলও করেন। সেখানে নাইয়ার সরাসরি বলছেন যে তিনি হতাশ, একই সঙ্গে অনিকিত বলছেন তিনিও হতাশ। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে যারা এত চাপ দিল এই ন্যায় বিচারকে কেন্দ্র করে, যাদের আন্দোলনের 10 দফা দাবির একটি প্রথম দফার দাবি ছিল ন্যায় বিচার, কিন্তু বাদবাকি 9 দফার দাবি ছিল নিজেদের স্বার্থসিদ্ধি, নিজেদের লবির লড়াইয়ের স্বার্থসিদ্ধির জন্য, যে লড়াইকে সামনে রেখে রাজ্যের মানুষের থেকে নির্ভয়া ফান্ডকে সামনে রেখে বর্তমানে 10 কোটি টাকার বেশি ফান্ড নিজেদের পকেটে পুড়েও ফেলল। সেখান থেকে দাঁড়িয়ে আলিপুর কোর্টে যখন আর জামিন হলো এই দুই অভিযুক্তর, সেখান থেকে দাঁড়িয়ে অনিকেত এবং নাইয়া যখন হতাশা প্রকাশ করছে, তখন আরও একবার শুধু প্রশ্ন নয়, সরাসরি তাদের বলতে হয় আপনাদের আন্দোলন ছিল প্রথম থেকেই নিজেদের আখের গোছানো এবং স্পষ্ট করে বলতে হয় আপনাদের ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব এবং চিকিৎসকদের লবির লড়াই। আর তাই জন্যই আপনাদের এই গোটা আন্দোলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে ফান্ড আপনারা জনগণের থেকে নিজেদের অ্যাকাউন্টে পুরেছেন তার হিসাব দেব করে এখনও জনসমক্ষে তুলে ধরতে পারছেন না। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করলো যে সুবর্ণ গোস্বামী, যাকে তৃণমূল কংগ্রেসের তরফে বিচিত্র বীর্য বলে অভিহিত করা হচ্ছে, যে সুবর্ণ গোস্বামী পেশায় নিজে একজন চিকিৎসক, যিনি অবৈজ্ঞানিকভাবে 150 গ্রাম বীর্যের তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন, তিনিও কেন চুপ? জয়েন্ট ডক্টরস ফোরামের তরফে বলা হচ্ছে শনিবার তারা সিবিআই দফতর ঘেরাও করবেন। আর এখান থেকে আশীর্বাদ দ্য ট্রুথের একটা আবেদন, যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ধর্মতলার অনশন কর্মসূচিতে বসার সময় হাতে ঘড়ি নিয়ে এসেছিল, আপনারা পারলে আপনাদের জুনিয়রদের থেকে সেই ঘড়িটা নিয়ে যান এবং সিবিআই এর হাতে পারলে ধরিয়ে দিন। ঠিক যেমনটা আপনারা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে আপনাদের জুনিয়র চিকিৎসকেরা গিয়ে শিরদাঁড়া ধরিয়ে দিয়ে এসেছিল। তাহলে হয়তো সিবিআই সঠিক টাইমে এই তদন্ত শেষ করার চেষ্টা করলেও করতে পারে। কিন্তু পুরো বিষয়টাই বর্তমানে প্রগাঢ় অন্ধকারে ডুবে রয়েছে। একই সঙ্গে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম এর তরফে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধরেরা যে বিশাল বড় বড় তত্ত্ব, বিশাল বড় বড় কথা বলেছিল,
তারাও আজ কোথায়? অবশ্যই প্রশ্ন উঠছে ডাক্তার কুণাল সরকার এবং একই সঙ্গে নারায়ণ ব্যানার্জি। নারায়ণ ব্যানার্জি এই আরজি কর আন্দোলনে চলার সময় প্রথম দিকে বেশ বড় বড় কথা বলছিলেন, যাকেই আবার মাঝখানে গিয়ে দেখা গেল কুণাল ঘোষের বাড়িতে গিয়ে আলাপচারিতা করতে এবং বাইরে বেরিয়ে দুজনে একসঙ্গে ছবিও তুললেন, সেই নারায়ণ ব্যানার্জিও কেন চুপ? প্রশ্ন আপনাদের মনে তুলুন, কারণ এই প্রশ্নর মধ্যেই রয়েছে আসলে উত্তর। সঠিক তদন্ত হবে এই কথাকে সামনে রেখে যেভাবে সিবিআই তদন্তের জন্য রাজ্যের বিরোধী রাজনৈতিক দল এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে লাফালাফি শুরু করা হয়েছিল এবং তারই ফলস্বরূপ সিবিআইয়ের হাতে এই তদন্ত যায়, যে সিবিআই কিন্তু দফায় দফায় নিজেদের ব্যর্থতার স্বাক্ষরই এখনো পর্যন্ত গত 4 মাসে রেখে চলেছে এই আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে। আবার অন্যদিকে যে শুভেন্দু অধিকারী সিবিআই এর তদন্তের ওপর এত আস্থা প্রকাশ করছিলেন, আজ যখন জামিনে মুক্ত হলো অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, প্রাথমিক এই আরজি কর কাণ্ডে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগে যারা গ্রেফতার হয়েছিল, সেই জামিনের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন চুপ? কেন তিনি সিবিআই এর তদন্ত নিয়ে একটিও কথা বলছেন না? আসলে সিবিআই এর তদন্ত নিয়ে তিনি যদি প্রশ্ন তোলেন, তাহলে সরাসরি তাদের কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিয়েই প্রশ্ন তোলা হবে। আর সেদিক থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীও এখন একেবারে চুপ। একই সঙ্গে এই গোটা আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যে রিমঝিম সামনে উঠেছিল, যিনি 14ই অগস্ট স্বাধীনতার প্রাককালে রাত দখলের আন্দোলনের ডাক দিয়েছিল, যে কিছুদিন আগেই এবিপি আনন্দতে সেরা বাঙালির পুরস্কারও পেল, সেই রিমঝিম কোথায় গেল? সেই রিমঝিমও একেবারে চুপ। আরজি কর কাণ্ড নিয়ে যখন এই মুহূর্তে সকলেই প্রায় চুপ, আবার জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাক্তারেরা যেখানে হতাশ হয়ে বসে আছে, সেখান থেকে আমরা আরও একজনের সন্ধান শুরু করি। সে হচ্ছে কিঞ্জল নন্দ, যে আজ এই জামিন ঘোষণার পর নিজের ফেসবুক প্রোফাইলে একটাই ভিডিও শেয়ার করেছে, তা হচ্ছে আরজি করের অন্দরে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের সম্মিলিত মিছিলের। সে একটি কথাও বলছে না। তাহলে প্রশ্ন, সেই কিঞ্জল নন্দ কোথায়? এমনকি ওই মিছিলেও কিঞ্জল নন্দকে দেখাও যায়নি। তাহলে কি কিঞ্জল নন্দ এখন নিজের বাড়ির ল্যাবে বসে মাইক্রোস্কোপের নিচে তাদের এই আরজি কর আন্দোলনকে সামনে রেখে নিজেদের যে লবির লড়াই তৈরি হয়েছে, নিজেদের যে মধ্যের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে তারা যে রাজনৈতিক খেলায় নেমেছেন এবং যাকে কেন্দ্র করে তারা রাজ্যের মানুষের থেকে কোটি কোটি টাকা ফান্ড নিজেদের অ্যাকাউন্টেও ইতিমধ্যে নিয়ে নিয়েছেন, সেই আন্দোলন বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা কি আরও একবার খোঁজার চেষ্টা করছেন? আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যখন শুক্রবার আলিপুর আদালতে জামিন দেবার পর এতগুলি প্রশ্ন উঠতে শুরু করলো, ঠিক তখনই ফারাক্কা গণধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে 62 দিনের মাথায় মূল 2 অভিযুক্তর একজনের ফাঁসি হলো এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো। একদিকে যেমন জয়নগরের ধর্ষণের ঘটনায় 62 দিনের মধ্যে রাজ্য পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় এবং তার বিচার পায় নির্যাতিতার পরিবার, অভিযুক্তর ফাঁসির সাজা হয়, ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম এই ফারাক্কার ঘটনায়। জঙ্গিপুরের নিম্ন আদালতে অভিযুক্ত দুজনের মধ্যে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং অন্যজনের ফাঁসির সাজাও হলো। একই সঙ্গে রাজ্য সরকারকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হলো নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, যেখানে জয়নগর এবং ফারাক্কায় দুটি ঘটনার বিচার 62 এবং 63 দিনের মধ্যে হয়ে গেল, সেখান থেকে দাঁড়িয়ে সিবিআই কেন আরজি কর কাণ্ডের তদন্ত 4 মাসের মধ্যেও শেষ করে উঠতে পারল না? অবশ্যই এই প্রশ্ন বর্তমানে রাজ্যের মানুষের মুখে মুখে। এই একই প্রশ্ন এবার তুলতে শুরু করেছে আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যম। ঘণ্টাখানেক সঙ্গে সুমন দে, শুরুতে কবিতা আউড়েও ঠিক এই প্রশ্নই এদিন আরও একবার তুলতে বাধ্য হলো। কারণ সিবিআই আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে এখনো পর্যন্ত নিজেদের যে ফলাফল মানুষের সামনে তুলে ধরেছে, তা একটা ভাষাতেই সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়, তা হচ্ছে অন্তঃসার শূন্য। তাতে কোনো মেরিট নেই। অর্থাৎ আদালতের অন্দরে শুধুমাত্র বক্তব্য, থিওরি এবং গ্যালারি শোতে বাস্তবে কিছু হয় না। জমা করতে হয় তথ্য প্রমাণ,
তথ্যের ভিত্তিতে সেই এভিডেন্স যদি আদালতে তদন্তকারী দল পেশ না করতে পারে তাহলে সবই দিনের শেষে বাতেলাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। আর এই আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে এখনো পর্যন্ত সব পক্ষই শুধু বাতেলাই করে যাচ্ছে। আবার উল্টো দিকে জয়নগর এবং ফারাক্কার ঘটনায় রাজ্য পুলিশ নিশ্চুপে কাজ করে নির্যাতিতার পরিবারকে এখনো পর্যন্ত নিম্ন আদালতে ন্যায় বিচার দেওয়াতে পেরেছে। এবং যাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজ্য পুলিশের আধিকারিকদের তরফে দেওয়া তথ্য অনুসারে বলা হচ্ছে যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ ইতোমধ্যেই রাজ্য পুলিশের কাছে জানতে চেয়েছে তারা কিভাবে এত দ্রুত তদন্ত করে চার্জশিট পেশ করে নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার দেওয়াতে পারলো। অবশ্যই এর জন্য আমাদের উচিত রাজ্য পুলিশের পিঠ চাপড়ানো। কিন্তু প্রসঙ্গ হচ্ছে জয়নগর এবং ফারাক্কা 63 এবং 62 দিনের মধ্যে যে ন্যায় বিচার পেল তা যে পুলিশ এত সফলভাবে করলো তার পেছনে অন্যতম কারণ কিন্তু এই আর.জি. কর কাণ্ডের চাপ। আর.জি. কর কাণ্ডের চাপের জেরে এই দুটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে, তদন্ত প্রক্রিয়া অত্যন্ত সুনিপুণভাবে এবং সঠিক পথে দ্রুততার সঙ্গে এগোয়, আর যার ফলস্বরূপ এই বিচার প্রক্রিয়া হলো এবং এই দুই নির্যাতিতার পরিবার এখনো পর্যন্ত বিচার পেলেন। যদিও আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন যে লোয়ার কোর্টে ফাঁসি হয়েছে এটা বড় ব্যাপার নয়, হাইকোর্টে গিয়ে তারা সবাই ছাড়া পেয়ে যাবে। তিনি এখানে কিন্তু বারাসাতের কামদুনির ঘটনাকে সামনে নিয়ে এসছেন। কিন্তু এখানে বলতে হবে আর.জি. কর ঘটনার পর যেভাবে রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে গেছিল তৃণমূল কংগ্রেস, যেভাবে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ দফায় দফায় মানুষের আস্থা হারিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে জয়নগর এবং ফারাক্কার ঘটনায় রাজ্য পুলিশের এই সাফল্যকে কেন্দ্র করে অবশ্যই তাদের পিঠ চাপড়ানো উচিত। কারণ আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, দিনের শেষে আমরা যে কোনো আপদ বিপদে প্রথমে যাদের পাশে পাবো তারা কিন্তু কলকাতার নাগরিকদের জন্য কলকাতা পুলিশ এবং রাজ্যের অন্যান্য জেলার নাগরিকদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স। আর তাই তাদের প্রতি আমাদের আস্থা অবশ্যই রাখা প্রয়োজন। একই সঙ্গে জয়নগর কাণ্ডের পর যেভাবে রাজ্য পুলিশকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একইভাবে এদিন ফেসবুকে ফারাক্কা কাণ্ডে নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার পর প্রাথমিক স্তরে আবারও একবার রাজ্য পুলিশকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গোটা ঘটনা প্রক্রিয়ার মধ্যে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দিল আলিপুরের বিশেষ সিবিআই কোর্ট, তারপর নির্যাতিতার পরিবারের তরফেও হতাশা ব্যক্ত করা হয়েছে। তাদের বক্তব্য যে তারা এটা ভাবতেই পারছেন না, তারা এটা মেনেই নিতে পারছেন না। কিন্তু তাদের উদ্দেশ্যে একটাই বলতে হবে, তাদের মেয়ের বিয়োগ অত্যন্ত দুঃখের, যার জন্য সারা রাজ্যের মানুষ তাদের পাশে আছে। কিন্তু একই সঙ্গে তাদের এটাও বুঝতে হবে যেভাবে আর.জি. কর কাণ্ডকে কেন্দ্র করে তারা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন, বিরোধী রাজনৈতিক দল এবং বিশেষ করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং তাদের সঙ্গে যুক্ত সিনিয়র ডাক্তারদের জাগলারিতে তারা যেমন মোহিত হয়েছেন, যার ফলস্বরূপ এখনও এই মামলার তদন্ত চলছে। এখনো পর্যন্ত সিবিআই একজনকেই অভিযুক্ত হিসাবে সামনে রেখে এই গোটা ঘটনার জন্য চার্জশিট ফ্রেম করেছে। যে অভিযুক্ত সঞ্জয় রায়কে এই ঘটনা 24 ঘন্টার মধ্যে কিন্তু গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এবার আর.জি. কর এবং ফারাক্কার এই ঘটনার মধ্যেই আবার আজ শীর্ষ আদালতে এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় জামিন পেয়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে একাধিক শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আগামী 1 ফেব্রুয়ারি তার সম্ভবত জেল মুক্তিও হতে চলেছে। এর অন্যতম কারণ যে প্রভাবশালীর তত্ত্বকে কেন্দ্র করে গত 2.5 বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়কে ক্রমশ কখনো সিবিআই এবং কখনো ইডি নিজেদের হেফাজতে রেখে মামলা এগিয়ে নিয়ে গেছে, তার জামিনের বিরোধিতা করে আসছে। সেই প্রভাবশালীর তত্ত্ব কোথাও যেন আদালতে বড়ই দুর্বল হয়ে উঠছে এবং তাকে কেন্দ্র করে এদিন ইডির মামলায় জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। যদি এক্ষেত্রেও একাধিক শর্ত আরোপ করেছে শীর্ষ আদালত।
বলা হয়েছে তিনি কোনো রকম সরকারি পদে যুক্ত হতে পারবেন না, তিনি কোনো রকমভাবেই সরাসরি বা পরোক্ষভাবে এই গোটা এসএসসি দুর্নীতি কাণ্ডে যারা সাক্ষী তাদের প্রভাবিত করা বা ভয় দেখাতে পারবেন না। যদি তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ওঠে তাহলে সেক্ষেত্রে তার জামিন বাতিলও হয়ে যেতে পারে এবং তাকে এই গোটা এসএসসি দুর্নীতি কাণ্ডে নিম্ন আদালতের প্রত্যেকটা শুনানিতে উপস্থিত হতে হবে। তিনি কোনো রকম কোনো ঠুনকো অজুহাতে শুনানি পর্বে সশরীরে উপস্থিত হওয়া থেকে এড়াতে পারবেন না। যদি তিনি তা করেন তাহলে সেক্ষেত্রেও তার জামিন খারিজ হয়ে যেতে পারে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে গেল এসএসসি দুর্নীতি কাণ্ডে। ইতোমধ্যে কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ বন্ধু অর্পিতাও জামিন পেয়েছে এবং একই সঙ্গে এসএসসি দুর্নীতি কাণ্ডে সকলেই এই মুহূর্তে জামিনে মুক্ত। আর সেখান থেকে দাঁড়িয়েই এই তিনটি মামলাকে কেন্দ্র করে শুক্রবার সারাদিন সরগরম রইল আমাদের রাজ্যের প্রথম, মেজো, দ্বিতীয়, ছোট, বড় সব শ্রেণীর সংবাদ মাধ্যম। বাংলাদেশ নিয়ে যেখানে গত 1 মাস ধরে আমাদের রাজ্যের গদি মিডিয়া ক্রমশ সাম্প্রদায়িকতার উস্কানিমূলক বীজ বাষ্প কোনো রকম সেই একইভাবে তথ্য যাচাই না করে, ভিডিও ফুটেজের সত্যতা যাচাই না করে, অডিওর সত্যতা যাচাই না করে মানুষের সামনে তুলে ধরছে, যার সিংহভাগই দেখা যাচ্ছে ফ্যাক্ট চেকারদের মাধ্যমে ভ্রান্ত বা পুরানো ছবি, সেখান থেকে দাঁড়িয়ে আরও একবার বাংলাদেশের খবর আজ কোথাও একটু দ্বিতীয় স্থানে নেমে গিয়ে সামনে উঠে এলো এবং একেবারে শিরোনাম দখল করলো আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন। দ্বিতীয় শিরোনাম হয়ে উঠে এলো পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এবং একই সঙ্গে তৃতীয় স্থানে রইল ফারাক্কার নির্যাতিতার ওপর পাশবিক নির্যাতন, ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড অন্যজনের। আর এই সেই সবের মধ্যে দিয়ে আমাদের সকলের এবার নজর থাকবে আরজিকর কাণ্ডের দিকে, বিশেষ করে নজর থাকবে এসএসসি দুর্নীতি কাণ্ডের দিকেও। আর তারই সঙ্গে আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।